মৃত সুলেখা নাকি ফিরেছিল। যাদের হাতে সে মারা পড়েছিল তাদের একে একে খুঁজে নিতে। শেষটা শুনলে ঘুম হারাম হবে। মৃত সুলেখার প্রতিশোধ। রাত হলেই শ্যামপুর গ্রামে শুনশান নীরবতা নেমে আসে। এই নীরবতার মাঝে থাকে শুধুই পাতার মর্মর আওয়াজ আর ঝিঝি পোকার ডাক। একটানা সেই ডাকে মোহনীয় হয়ে থাকে যেন কুসুমপুর গ্রাম। শুনশান নীরবতা এই গ্রামে আজও রাত নেমে এসেছে, কিন্তু প্রতিদিনের মতো চুপচাপ নেই কেউ। খেয়ে ঘুমিয়ে পড়তো যে কৃষক, সেও এসে ভিড় করেছে কালুনির শাখা নদী শুলিনার তীরে। ব্যাপার কিছুই না, সেখানে ভেসে উঠেছে এক মাথাহীন লাশ। সবাই যে যার মতো বলাবলি করছে, চিনতে চেষ্টা করছে লাশটাকে, কিন্তু কেউ চিনতে পারছে না, কারণ কেউ এই মহিলাকে খুন করে মাথা কেটে ফেলেছে। এখন চারদিকে লোক পাঠানো হয়েছে মাথার খোঁজে। মাথা খুঁজে না পাওয়া পর্যন্ত এই লাশ দাফন করার জন্য কেউ এগোচ্ছে না। এর মাঝে কোনো কোনো উৎসুক জনতা গিয়ে দূর থেকে কাঠি দিয়ে লাশের হাত পা নেড়ে দেখার চেষ্টা করছে, কিন্তু কোনো ফলাফল নেই। হাতে পায়ে কোনো চিহ্ন নেই যাতে লাশটাকে চেনা যায়। রাত যত বাড়তে থাকে তত ভিড় বাড়তে থাকে। মাঝে ভিড়ের চাপ কমে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে শোনা যায় শেখের বাড়ির সুলেখাকে পাওয়া যাচ্ছে না। ভাইয়ের সাথে ঝগড়া করে ঘর থেকে রেগে মেগে বের হয়ে গিয়েছিল সুলেখা। তারপর থেকে ওর পাত্তা নেই। সৎমাও সুলেখার কোনো খোঁজ করে নাই। এখনও সুলেখার মার কোনো দেখা নাই। শুধু ওর বড় ভাই জমির শেখের কান্নাকাটি চলছে লাশটার পাশে। অনেকেই ওকে ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু পারছে না। বারবার আছাড় খেয়ে খেয়ে মরা কান্না জুড়ে দিয়েছে জামাল শেখ। ছোট বোনটাকে অনেক ভালোবাসত সে। সকালে ঝগড়া হওয়ার সময় সে বলেছিল, যা দূরে যাইয়া মরগা। এখন সেই কথা শুনিয়ে বলতে বলতে চিৎকার করে কেঁদে উঠল ও, কিন্তু লাশের পরিচয় পাওয়া গেল না। এর মাঝেই গ্রামের 3 জন মুরব্বি এসে ঝগড়া করতে লাগলো। কেউ এই লাশটিকে দাফন করতে চায়, কেউ নিয়ে ফেলতে চায় ওই পানিতে যেখান থেকে ভেসে উঠেছিল। কেউ কেউ জানাজা পড়ার জন্যই বসে থাকলো, কিন্তু লাশের পরিচয় পাওয়া গেল না। এর মাঝে একটা চিৎকার শুনে সবাই দৌড়ে গেল সে চিৎকারের উৎসের দিকে। সেখানে এক 12-13 বছরের ছেলে মাটিতে হোঁচট খেয়ে উল্টে পড়ে আছে, কিন্তু চিৎকার করেছে ভয়ে। কারণ সে যে জিনিসটার সাথে হোঁচট খেয়েছে সে জিনিসটা আর কিছুই না, সে বেওয়ারিশ লাশের মাথা। মাটিতে সামান্য গর্ত করে কেউ ঢুকিয়ে রেখেছিল, কিন্তু মাটি আলগা হওয়াতে তাতে হোঁচট খেয়েছে ছেলেটা। এরপরই ওঠে কান্নাকাটির রোল। সুলেখার নাগের ফুল দেখে সবাই চিনে ফেলল এটা সুলেখার লাশ। সাথে সাথে 2-3 জন মিলে সেই লাশের মাথা নিয়ে এসে লাশের পাশে রাখে। মরা কান্না জুড়ে দেয় জামাল শেখ ও তার আত্মীয় স্বজনরা। গ্রামের মাতবরদের মাঝে 2-3 জন এই লাশের জানাজা করে দাফন করতে চায় না। 4-5 জন তাদের সাথে কোরআন হাদিস দিয়ে তর্ক বিতর্কতে জড়িয়ে পড়ে। ওই গ্রামের মসজিদের মাওলানার সাথে তর্ক লেগে যায় করিম মাওলা আর তার ছেলে রহমান মাওলার। শেষে কোনো মীমাংসা করতে না পেরে সেই লাশ 2-3 জন মিলে কোনো রকম জানাজা পড়ে দাফন করে। এর মাঝে গ্রামের হেডমাস্টার সবুজ মিয়াও ছিল। সবুজ মিয়া নিজের দায় থেকে এই কাজে উৎসাহ দেওয়ার জন্য দোষী সাব্যস্ত হয় পরদিন এক সালিশে। দিন সাতেক সবার মুখে মুখে এই ঘটনা একের পর এক ডানা মেলতে থাকে। কেউ কেউ বলা বলি শুরু করে সবুজ মিয়া ও সুলেখার প্রেমের সম্পর্ক ছিল। আর এর রেস ধরে কয়েকদিন পর আবার সালিশ ডাকা হয়। যেই 3 জন লাশ দাফন ও জানাজা করতে চায়নি তার রায়ে সবুজ মিয়াকে একঘরে করে রাখে সবাই। আসলে ওই 3 জন খুব ক্ষমতাশালী বলে কেউ ওদের মুখে মুখে তর্ক করতে চায়নি। তাদের মাঝে রহমান মাওলা পরের মাসে চেয়ারম্যান পদে ভোটে দাঁড়াচ্ছে, তাই তার সাথে সাথে কেউ কথা কাটাকাটি করতে চায়নি। ফলাফল নিরীহ সবুজ মিয়াকে এড়িয়ে চলতে শুরু করে সবাই। কিন্তু সুলেখার ভাই জামাল শেখের বন্ধুত্ব ছিল, তাই সবুজ মিয়াকে নিজের ঘরে খাওয়াতে শুরু করে সে। এর মাঝে সবাই সুলেখার কথা প্রায় ভুলেই যায়। 2 সপ্তাহ পর একদিন গ্রামের মসজিদের ইমাম ইসমাইল মিয়া ফজরের নামাজের আজান দিয়ে গিয়ে এক বিভৎস দৃশ্য দেখে ভয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে। সকালে সবাই তাকে অজ্ঞান অবস্থায় মসজিদে খুঁজে পায়। কেউ বলতে পারছে না কেন সে অজ্ঞান হয়েছে।
অনেকক্ষণ পর তার জ্ঞান ফিরলে সে সবাইকে নিয়ে যায় সুলেখার লাশ যেখানে দাফন করা হয়েছিল সেখানে। সুলেখার লাশ সেখানে একটি জরুল গাছ আছে। সেখানে একটা ডালে পাওয়া যায় করিম মাওলার ছিন্ন ভিন্ন লাশ। প্রথমে কেউ চিনতে পারেনি, কিন্তু গাছের গোড়ায় কে যেন লাশের মাথাটা সযত্নে কেটে সুন্দর করে সাজিয়ে রেখেছে। দৃশ্যটা দেখে অনেকেই সহ্য করতে পারেনি। শেষে পুলিশকে ডেকে আনা হয়। পুলিশ এসে লাশ নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। এর মাঝে রহমান মাওলা ক্ষেপে যায় নিজের পিতার এই অবস্থা দেখে। বিকেল যেতে না যেতেই সবুজ মিয়ার বাড়ি আগুনে জ্বালিয়ে দেয় সে। সবাইকে বলে বেড়াতে থাকে যে সবুজ মিয়া গুন্ডা লাগিয়ে তার বাবাকে হত্যা করিয়েছে। এই সময় তার সাঙ্গপাঙ্গ মিলে সবুজ মিয়াকে গাছের সাথে বেঁধে ইচ্ছামতো মারতে থাকে। শেষে মার খেয়ে সবুজ মিয়া অজ্ঞান হয়ে গেলে ওকে নিয়ে স্কুল ঘরে একটা রুমে বেঁধে রাখে। সবাই গোপনে সুলেখার ভূতের কথা বললেও রহমান মাওলার সামনে কেউ তর্ক করেনি মার খাওয়ার ভয়ে। এরপর থেকে 2 দিন ধরে বন্ধ থাকে সবুজ মিয়া সেই স্কুল ঘরে। সকালবেলা এসে রহমান মিয়ার লোক খাবার দিয়ে যায়। সবুজ মিয়ার খাওয়া শেষ হলেই শুরু হয় মারধর। শেষে অজ্ঞান হয়ে পড়লে তাকে ধরে বেঁধে রেখে যায় রহমান মাওলার লোকজন। এর 3 দিন পরেই আবার শ্যামপুর গ্রামে শোরগোল উঠে। এবার ভোর সকালে পাওয়া যায় রহমান মাওলার মাথা কাটা লাশ। মাথা কাটা লাশ গ্রামবাসী 2টা দেখেছে, কিন্তু এই রহমান মাওলার লাশের পায়ের দিকটা ছিল না, পাশেই পড়েছিল হাড়গোড়, যেন কেউ এসে খেয়ে গেছে লাশটাকে। এবার পুলিশ এসে সবাইকে জেরা করতে শুরু করে এবং গ্রামের বেশ কয়েকজন লোক পালিয়ে যায় ভয়ে। কিন্তু পুলিশকে রহমান মাওলার ভাই রহিম মাওলা টাকা খাইয়ে বিদায় করে দেয়। গ্রামবাসী স্বস্তি পেলেও ভয়ে বাড়ি থেকে দিনের বেলাও লোকজন বের হওয়া বন্ধ করে দেয়। সবুজ মিয়াকে নির্যাতন বন্ধ করা হয়, কিন্তু তাকে বন্দি করে রাখা হয় সেই স্কুল ঘরে। এর 7 দিন পরপরই 2 জন লোকের লাশ পাওয়া যায় মাথা কাটা অবস্থায়। এই 2 জন হলো গ্রামের সেই 2 মুরব্বী যারা সুলেখার লাশ দাফনে বাধা দিয়েছিল, যারা সুলেখার জানাজা পড়তে চায়নি। গ্রামবাসী এরপরে প্রায় চুপচাপ হয়ে যায়। যারা সেই মুরব্বীদের সাথে রাতে গলা মিলিয়েছিল তারা দূর গ্রামে পালিয়ে যায়। এর মাঝেই পুলিশ এসে 2 বার সবাইকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু খুনি ধরা পড়ে না। এর ঠিক 2 দিন পরে আমাবস্যার রাতে রহিম মাওলা শুয়ে আছে ওর ঘরের খাটে। এই কয়দিনের মাঝেই সে নিজের প্রতিপত্তি প্রকাশে এলাকাতে টহল দিতে শুরু করেছে। মোটর সাইকেল নিয়ে এলাকার চ্যাংড়া ছেলেপেলেদের সাথে ঘুরে ঘুরে নিজের বাপ ভাইয়ের যোগ্য উত্তরসূরি হিসেবে জানান দিয়েছে। সারাদিন ঘোরাঘুরি করে অনেক বেশি ক্লান্ত ছিল রহিম মাওলা। পাশের মকবুল বুড়ার একটা খাসি জবাই করে খেয়ে দিয়ে শান্তির একটা ঘুম দিয়েছে রহিম মাওলা। প্রতিদিনের চেয়ে এই আমাবস্যার রাত ছিল বেশি শুনশান। রহিম মাওলা গভীর ঘুমে। এমন সময় দরজায় টোকা পড়ে। গুনে গুনে 3টা টোকার শব্দ হয়, আর তাতেই রহিম মাওলা জেগে ওঠে। কিন্তু দরজা খুলে হতভম্ব হয়ে পড়ে সে। দেখে তার সামনে দাঁড়িয়ে ছিল একটা লাশ। দেখেই ভয় হতভম্ব হয়ে যায় রহিম, কিন্তু বুঝে ওঠার আগেই সেই লাশের ডান হাত তার মাথার উপর উঠে আসে এবং জ্ঞান হারায় রহিম মাওলা। জ্ঞান ফিরে একটা কুয়াশাচ্ছন্ন এলাকায় আবিষ্কার করে রহিম মাওলা নিজেকে। চারদিকে ঘন কুয়াশার মাঝে কয়েকবার নিজের বন্ধুদের নাম ধরে ডাক দেয়, কিন্তু কেউ সাড়া দেয় না। মনে করছিল ওর সাঙ্গপাঙ্গদের মধ্যে কেউ ফাজলামো করছে। চিৎকার করে বিশ্রী গালাগালও দিল কিছু, কিন্তু এরপরই চারদিকে 4টা কাফনে জড়ানো লাশের অস্তিত্ব অনুভব করে সে, এবং একটু পরেই চারদিক থেকে বেতের বাড়ি শুরু হয়ে যায়। প্রচণ্ড সেই মার খেয়ে অজ্ঞান প্রায় রহিম মাওলা। এমন সময় মার থেমে যায়। আস্তে আস্তে উঠে বসে সে। সামনে তাকিয়ে তার দৃষ্টি থেমে যায়। অবাক হয়ে তাকিয়ে থাকে রহিম, কারণ তার সামনে বসে আছে সুলেখা। দেখেই ভয়ে চিৎকার করতে ভুলে যায় সে। এমন সময় সুলেখা বলে ওঠে, কিরে, আমারে চিনতে পারছস? আমি সুলেখা। এই যে দেখ, আমার মাথা এখনো কাটা। বলেই নিজের মাথাটা 2 হাত দিয়ে এক টানে খুলে রহিম মাওলার সামনে ধরল। দেখেই বমি করে দিল রহিম মাওলা।
দুই হাত দিয়ে পেট চেপে এক প্রস্থ বমি করে রহিম মাওলা বলল, আমার সাইরা দাও, দয়া করে আমার সাইরা দাও। তারপর সুলেখা বলল, কি সারি দিমো? সেদিন আমারে সারিছিলি তোরা দুই ভাই। আমি কত কইরা কইছিলাম আমার সারি দে, তোরা আমার ছোট ভাই লাগস, নিজের বইন মনে কইরা সারি দে। কই সেদিন তো আমারে সারস নাই, আমারে দুইজন মিলি নষ্ট করলি। তারপর আমারে যাতে কেউ চিনতে না পারে তাই তুই মাওলা, তুই মাওলার বাচ্চা, তুই আমার মাথা কাটি ফেললি। আমার সবুজ মিয়ারে কত মারলি তোরা, কই সেই দিন মনে আসিল না? মনে আসিল না আমার কথা? বলেই নিজের মাথা আবার নিজের ধরে জোড়া লাগালো সুলেখা। এবার কেঁদেই ফেলল রহিম, বলল, আফা ভুল হইয়া গেছে আফা, তুমি আমার এবারের মতো সারি দাও, আমি কথা দিতাছি আমি এর প্যারাশ্চিত্ত কইরা সারমো। এবার খিলখিল করে হেসে উঠল সুলেখা। সেই হাসি শুনে কাঁপতে শুরু করে দিল রহিম মাওলা। আস্তে আস্তে সামনে এগিয়ে আসে সুলেখা, সামনে ভয়ার্ত রহিম মাওলা। তারপর রহিমের ধরে একটানে ছিঁড়ে ফেলল তার মাথা। গল গল করে রক্ত পড়ছিল সেই কাটা মাথা থেকে। মাথাটা হাতে নিয়ে গা হিম করা একটা চিৎকার দিয়ে কেঁদে উঠল সুলেখা। এই ঘটনার কিছুক্ষণ পর নিজের চোখে মুখে জলের ছাপটাকে জেগে উঠল সবুজ মিয়া। সপ্তাহ খানেক ধরে এভাবেই তার ঘুম ভাঙে। মাওলাদের কেউ একজন চোখে মুখে পানি ঢেলে দেয়, তারপর খাওয়া দেয়। তার কিছু খায় কিছু খায় না। তারপর শুরু হয় মার। আজকে তাই জেগেও চোখ বন্ধ করে রেখেছিল সে। কিন্তু মাথায় একটা কোমল স্পর্শ পেয়ে চোখ মেলে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে সুলেখা। আস্তে আস্তে উঠে বসল সবুজ। শরীরে এতদিন না খাওয়ার ফলে শক্তি নাই, কিন্তু কেন যেন নিজের চোখকে খুব বিশ্বাস করতে ইচ্ছে করছে তার। সে বলল, সুলেখা তুই? হ আমি মইরা গেছিলাম, আজকা আমার মুক্তি হইতাছে, তাই শেষবারের মতো তোমারে দেখতে আইলাম। বলেই কেঁদে ফেলল সুলেখা। আমার বিশ্বাস হইতাছে না রে, তুই কেমনে মরলি রে? চোখ বড় বড় করে বলল সবুজ মিয়া। এত সইনে কোনো লাভ নাই মাস্টার, তুমি আস্তে আস্তে উঠো, নাও আমি তোমারে শেষবারের মতো খাওয়াইয়া দিতাছি দুইটা ভাত। বলেই পাশে রাখা থালা থেকে ভাত খাইয়ে দিতে লাগলো সবুজ মিয়াকে সুলেখা। সবুজ নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। কোনো কিছুর সাথে কোনো কিছু মেলাতে না পেরে ক্লান্ত হয়ে ভাত খেতে শুরু করলো মন্ত্রমুগ্ধের মতো। খাওয়া শেষে সুলেখা বলল, আমি যাই মাস্টার, তুমি কয়দিন পর সুন্দর দেখা একটা নিকা কইরো, আমাকে ভুলি যাইও মাস্টার। বলেই পা বাড়ালো সুলেখা। এতক্ষণ ঘোরের মাঝে থাকলেও এখন জ্ঞান ফিরে আসে সবুজ মিয়ার। দৌড় দেয় দরজার দিকে। দরজা খোলাই ছিল। খুলে দেখে ভোর হয়ে গিয়েছে, সূর্য প্রায় উঠে গিয়েছে। আর সেই সূর্যের দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছে সুলেখা। কিন্তু সবুজ মিয়া আর দৌড়ায়নি সুলেখার পেছনে পেছনে, কারণ সুলেখা এগিয়ে চলেছে তার শেষ ঠিকানা সেই কবরের দিকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই ছিল মৃত সুলেখার প্রতিশোধ গল্প। আশা করি সবাই অনেক ভালো লেগেছে, এবং ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর টিকটক থেকে দেখে থাকলে ফলো দিবেন অবশ্যই। আর এটা সম্পূর্ণই কাল্পনিক গল্প, এটার সাথে বাস্তবতার কোনো মিল নেই। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। আল্লাহ হাফেজ।